সেরকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই। ছোট থেকেই মনে যখন থেকে ভালোবাসা কি জানতে শিখেছি, তখন থেকে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বড় আপুর সাথে প্রেম করব। তাই যেখানেই যাই সেখানেই বড় আপু খুঁজি। অবশ্য আমার ক্রাশ আছে, সে হলো নীলা আপু। তার আগে পরিচয়টা দিয়ে দেই, আমি জয়, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, আর নীলা আপু এবার থার্ড ইয়ারে। তবে ছোট থেকেই আমি তাকে চিনি, মানে আমার বাবার বন্ধুর মেয়ে। সেই খাতিরে দুই বাসার মধ্যে যাওয়া আসা হয়। ছোট থেকেই আপুর পেছনে পড়ে থাকতাম। আপুর অবশ্য সেই রাগ, আর দেখতেও খুব সুন্দর। একদিন নীলা আপুদের বাসায় যাই, আপুকে দেখলাম পড়তেছে। তখন আমি 10-এ আর আপু ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আপুর কাছে গেলাম। কি করছো আপু? লুডো খেলছি। দেখছিস না কি করছি? ও, পড়ছো? হ্যাঁ, এখন আমায় বিরক্ত করিস না তো, যা। কই বিরক্ত করলাম? আমি তো শুধু একটা কথা বলতে এসেছি। বলে তাড়াতাড়ি চলে যা। না থাক। কি বলবি বল। থাক আর না বলি। বেশি ঢং না করে বলে ফেল। আপু, আমি না তোমাকে কি আমাকে? বলতে লজ্জা করছে। ওই তুই না ছেলে, ছেলেদের লজ্জা থাকে না। আসলে আমি তোমাকে ভালোবাসি। কুত্তা তুই দাঁড়া। আম্মু আমার ঘরের ঝাড়ুটা কই? বড় বোনকে প্রপোজ করছিস? তোর থেকে আমি 3 বছরের বড়। তুই দাঁড়া। না আপু, 2 বছরের। তাতে কি, বড় তো নাকি? আর তুই এখনো এসএসসি পাশ করলি না আর প্রেম? দাঁড়া তুই, তোর অবস্থা আমি খারাপ করব আজকে। এত বড় হুমকি দিলে তো বাঘ ভাল্লুকও পালাবে, আর আমি তো মানুষ। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া। তখন আন্টি এলো রুমে। আন্টি দেখো না, নীলা আপু নাকি আমাকে মারবে। কেন রে নীলা, আমার ছেলেটাকে মারতে চাচ্ছিস? তুমি জানো ও কি করছে? ও আমাকে প্রপোজ করছে। কি রে জয়, এটা সত্যি? হ্যাঁ আন্টি, করছি। আমি নীলা আপুকে বোনের মতো ভালোবাসি। কথাটা সম্পূর্ণ মিথ্যা, নিজেকে বাঁচাতে এমনটা বলতে হয়েছে। নীলা, এজন্য তুই মারবি? না আম্মু, ও মিথ্যা বলছে। অনেক হয়েছে, এখন গিয়ে পড়তে বস। আর জয়, তুই আয়, এসে খাওয়া দাওয়া কর। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, যা গিয়ে পড়তে বস। যাওয়ার সময় আমি একটা ফ্লাইং কিস দিলাম, আর নীলা আপু রাগি চোখে আমার দিকে তাকালো। এই তো জ্বালানো শুরু হলো আপুকে। নীলা আপুকে সময় অসময়ে ভালোবাসি বলতাম, আর আপু রেগে গিয়ে মাঝে মাঝে উত্তম মাধ্যম দিত। ছোট ছিলাম তো, তাই কিছু মনে করতাম না। মনে রাখবেন, 18 বছরের নিচে সবাই শিশু। আপু ইন্টারে ভালো ফলাফল করলো, আর একটা ভালো ভার্সিটিতে চান্স পেল। তাই চলে গেলাম সেখানে। মজা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই 2 বছর অনেক কষ্ট করে পড়ে ইন্টার দিলাম, ভালো রেজাল্ট করলাম, আর আপুর ভার্সিটিতেই চান্স নিলাম। ভালো রেজাল্ট থাকায় বেশি কষ্ট করতে হয়নি, তাই হয়ে গেলাম ভর্তি। কিন্তু নীলা আপু জানে না যে আমি ওর ভার্সিটিতেই ভর্তি হয়েছি। তো গেলাম প্রথম দিন। আমার কয়েকজন বন্ধুও সেখানে ভর্তি হয়েছে। ক্লাস করে বের হচ্ছি এমন সময় নীলা আপুর সাথে দেখা। আমাকে দেখে তো চমকে উঠল। তুই এখানে? কেন, চান্স কি পেতে পারি না? না তা না, তবে হঠাৎ করে তোকে দেখলাম, বলিসনি তো চান্স পেয়েছিস। এমনি। বাহ, তাহলে ভুলে গেছিস? তোমারে ভুলিব কেমনে, আমার তো সব জুড়েই তুমি। আবার শুরু হয়ে গেলি? তোমার জন্যই তো এখানে আসা। মার খেতে চাস নাকি? তোমার হাতে বিষও খেতে পারি, মারটা আবার কি? থামবি? আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। কিসের? কিছু না। আচ্ছা বল, আন্টি আঙ্কেল কেমন আছেন? ইসরে, নিজের শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি বলে? কি মাইয়া! কি বললি তুই? কই কিছু না তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আচ্ছা, এখানে যেহেতু থাকবি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবি, আর বাদরামিটা একটু কম করে করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এভাবে শুরু হলো ভার্সিটির যাত্রাপথ আমার, আর তার পেছনেই লেগে থাকা। ভার্সিটিতে আসার পর থেকেই সারাক্ষণ নীলাপুর পেছনে লেগে থাকি।
সে যেখানে যায় আমি তার পেছনে পেছনে যাই। ক্লাসের সময়টা ব্যতীত সবসময় তাকে জ্বালাতে লাগলাম। তার বান্ধবীর সাথে থাকলে তাদের সাথে মজা করতাম। একদিন ভার্সিটি আসার পর জানতে পারি নীলা আপু আসেনি। মনটা খারাপ হয়ে গেল অনেক। তাই তার হোস্টেলের সামনে গেলাম। তারপর নীলা আপুর নাম্বারে কল দিলাম, কিন্তু রিসিভ করল না। তাই তার এক বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলি। মিমাপু, নীলাপুর কি হয়েছে? আজকে আসলো না যে? নীলা একটু অসুস্থ। কি হয়েছে? ওর অনেক জ্বর আসছে। ডাক্তার দেখানো হয়েছে নীলা আপুকে? না, কে নিয়ে যাবে? আমি চলে গেলে বাসা পুরো ফাঁকা। আচ্ছা, আমি আসতেছি। নীলাপুকে নিয়ে নিচে আসো। ঠিক আছে। তারপর মিমাপু নীলাপুকে নিয়ে নিচে আসলো। আমি মাথায় হাত দিয়ে দেখলাম গায়ে অনেক জ্বর। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম। আসার সময় দুজনেই চুপ আছি। তোমার গায়ে এত জ্বর, আমায় ফোন করতে পারতে একটা। ওই আমি তোর আপু হই, সেভাবে কথা বল। আর তোকে কেন ফোন দিব? আচ্ছা মা, আমার তোমাকে প্রশ্ন করায় ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। কি? আমি তোর মা? ওই আমি কোন দিক দিয়ে তোর মা লাগি? না মানে আমার ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দিন। আর বিয়াদবি করবি না আমার সাথে, সব সময় আপু ডাকবি, ঠিক আছে? জান বাঁচলে লাখো উপায়, এই সময় এই মেয়ের হাত থেকে বাঁচা ফরজ। তাই রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুড, এখন আমায় নামিয়ে দে। আর আব্বু আম্মুকে এই ব্যাপারে একদম বলবি না যে আমি অসুস্থ। আচ্ছা। আমি গেলাম। দেখো না কাল কি করি। তোমায় তো আমি আমার বউ বানিয়েই ছাড়ব। তারপর আন্টিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো। আন্টি, নীলাপু তো অনেক অসুস্থ। ভাগ্যিস আমি ছিলাম এখানে, তাই হাসপাতালে নিয়ে যেয়ে ডাক্তার দেখিয়ে আনলাম। কেন, কি হয়েছে নীলার? চিকুনগুনিয়া। কথাটা আমি বানিয়ে বললাম। তুই নীলাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি? হ্যাঁ আন্টি, ডাক্তার দেখালাম, ওষুধ কিনে দিলাম, তারপর হোস্টেলে নামিয়ে দিয়ে এই তো আমি আসলাম। আমাকে তো কিছু বলেনি মেয়েটা। এই মেয়েটার যে কি হবে। না আন্টি, চিন্তা করবেন না, আমি আছি না। বাবা, ওকে একটু দেখে রাখিস। আচ্ছা আন্টি, অবশ্যই দেখে রাখবো তাকে। আচ্ছা বাবা, ভালো থাকিস। পরের দিন ভার্সিটিতে যেয়ে দাঁড়াতে না দাঁড়াতেই কোথা থেকে এসে নীলা আপু আমার শার্টের কলার ধরল। এই হারামি, তুই আম্মুকে কি বলছিস? কই কিছু না তো। সত্যি করে বল। কিছু বলিনি আমি। আমার চিকনকুনিয়া, তাই না? তুই আমায় খুব যত্ন করে নিয়ে গেছিস ডাক্তারের কাছে, তাই না? আমি মেডিসিন কিনে দিচ্ছিস, তাই না? হ্যাঁ তা তো করেছি। দাঁড়া কুত্তা, তোকে আজ মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আম্মুকে না বলতে, কেন বললি? ভাবলাম আমি যে এত ভালো কাজ করলাম তা আমার শ্বশুর শাশুড়িকে জানানো উচিত। তাদের জামাই এত ভালো, এটা তাদের জানানো দরকার না? তুই আবার শুরু করলি? ওই দেখ তো আশেপাশে কিছু আছে কিনা, আজকে আমি ওর মাথা ফাটাবো। দাঁড়াও আপু, আগে শোনো। আন্টি আমায় আরেকটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? তোমায় দেখে শুনে রাখার। দাঁড়া, আমি তোরে দায়িত্ব দেওয়াচ্ছি। আমি দিলাম এক দৌড়। ওই কুত্তা, পালাচ্ছিস কোথায়? তোকে আমি আজকে মেরেই ফেলবো। ধরতে পারলে তো? তারপর পালিয়ে সেখান থেকে চলে এলাম। কিছুদিন পর কয়েকদিনের ছুটি নিয়ে বাসায় গেলাম। আম্মু খুব অসুস্থ, তাই কিছুদিন ভার্সিটি থেকে বাইরে থাকলাম। এক সপ্তাহ পর আবারও ভার্সিটিতে চলে এলাম। এসে যা শুনলাম তাতে প্রচণ্ড শক খেলাম। নীলাপু নাকি এক সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন শুরু করেছে। কথাটা প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বুকের ভেতরটা কেমন যেন ধক করে নেমে গেল। মনে হচ্ছিল কেউ যেন হঠাৎ করে ভেতরটা খালি করে দিয়েছে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। পাশে থাকা বন্ধু রাহাত বলল, কিরে, তোর মুখটা এরকম হয়ে গেল কেন? কিছু না। কিছু না মানে? তোকে তো দেখে মনে হচ্ছে কেউ তোর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা নিয়ে গেছে। আমি হালকা হাসার চেষ্টা করলাম। আরে ধুর, এমন কিছু না। কিন্তু ভেতরে ভেতরে কেমন একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। এতদিন যাকে জ্বালাতাম, মজা করতাম,
তাকে নিয়ে স্বপ্ন দেখতাম, সেই নীলা আপু অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। সেদিন আর নীলা আপুর সামনে যায়নি, দূর থেকে একবার দেখলাম সত্যিই এক সিনিয়র ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা দেখতে স্মার্ট, লম্বা, বেশ সুন্দর। হঠাৎ মনে হলো হয়তো আমার সাথে এসব মজা করার দিন শেষ। সেদিন থেকে আমি একটু দূরে দূরে থাকতে শুরু করলাম। আগে যেখানে নীলা আপুর পেছনে পেছনে ঘুরতাম, এখন দেখলেও অন্য দিক দিয়ে চলে যেতাম। ক্লাস থেকে সরাসরি হোস্টেলে চলে আসতাম। কয়েকদিন পর একদিন ক্যাম্পাসে বসেছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ এসে আমার মাথায় হালকা একটা চাপড় দিল। কি রে, আজকাল তুই খুব বড় মানুষ হয়ে গেছিস নাকি? আমি ঘুরে তাকালাম, নীলা আপু দাঁড়িয়ে আছে। কই না তো। তাহলে আমাকে দেখলে পালিয়ে পালিয়ে বেড়াস কেন? কে বলল পালাই? আমি কি অন্ধ নাকি? 3 দিন ধরে দেখছি আমাকে দেখলেই উধাও। না মানে ক্লাসের একটু চাপ বেশি, তাই। নীলা চোখ ছোট করে তাকালো। তোর আবার পড়াশোনার চাপ? কেন, আমি কি পড়াশোনা করি না? তুই পড়াশোনা করিস এটা ভাবতেই আমার হাসি পায়। আমি কিছু বললাম না। নীলা আপু একটু চুপ করে রইল, তারপর বলল, কি হয়েছে তোর? কিছু না। দেখ জয়, আমি তোকে ছোট থেকে চিনি, তোর মুখ দেখলে আমি সব বুঝতে পারি। এত চিনো? অবশ্যই। তাহলে এটা বুঝো তো আমি কি ভাবছি। নীলা একটু থেমে গেল। তুই কি কোনো কারণে আমার উপর রাগ করেছিস? কেন রাগ করব? জানি না, কিন্তু তুই আগের মতো নেই। আমি হালকা হেসে বললাম, মানুষ সবসময় এক থাকে না, মাঝে মাঝে বদলায়। তুই কি আমার উপর রাগ করেছিস? না। তাহলে এমন আচরণ করছিস কেন? আমি একটু হাসলাম। তোমার তো এখন অনেক মানুষ আছে পাশে, আমার দরকার কি? কি বলতে চাইছিস তুই? কিছু না। তারপর উঠে দাঁড়ালাম। আচ্ছা আমি যাই, ক্লাস আছে। হেঁটে চলে আসছিলাম, হঠাৎ পেছন থেকে নীলা আপু ডাকল। জয়। আমি থামলাম। নীলা ধীরে ধীরে এসে আমার সামনে দাঁড়ালো। তুই কি সত্যি সত্যি বদলে গেছিস? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, না, আমি আগের মতোই আছি। তাহলে আগের মতো জ্বালাস না কেন? কারণ এখন তোমাকে জ্বালানোর অধিকারটা হয়তো অন্য কারো। কথাটা বলেই চলে এলাম। সেদিন রাতে হোস্টেলে ছাদে বসেছিলাম। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, যাকে নিয়ে এতদিন স্বপ্ন দেখেছি তাকে কি সত্যিই হারিয়ে ফেললাম। কয়েকদিন পর একদিন ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ সামনে দিয়ে নীলা আপু হেঁটে যাচ্ছে, সাথে সেই সিনিয়র ভাই। ছেলেটার নাম শুনলাম মাহিন। তারা দুজন হাসতে হাসতে কথা বলছে। অজান্তেই বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। আমি মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে রইলাম। এমন সময় নীলা আপু আমাকে দেখে ফেলল। এই জয়। আমি ভান করলাম যেন শুনিনি, কিন্তু আপু সরাসরি সামনে এসে দাঁড়ালো। এই যে এত ডাকছি শুনছিস না? আমি অবাক হওয়ার অভিনয় করে বললাম, ও, খেয়াল করি নাই। খেয়াল করিস নাই না ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছিস? আরে না, এমন কিছু না। তখন পাশ থেকে সেই সিনিয়র মাহিন ভাই বলল, নীলা, এটা কে? ও আমার ছোটবেলার পরিচিত, নাম জয়। আমি হালকা মাথা নাড়লাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর নীলা আবার আমার দিকে তাকিয়ে বলল, তুই আজকাল খুব গম্ভীর হয়ে গেছিস দেখছি। আমি হাসলাম। বড় হচ্ছি তো তাই। ধুর, নাটক করিস না। আচ্ছা নীলা, চলো, আমাদের ক্লাস আছে। নীলা যাওয়ার আগে আবার আমার দিকে তাকালো। সেই চেনা রাগী চোখটা, কিন্তু আজকে কেমন যেন অন্যরকম লাগছিল। এরপর কেটে গেল প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে আমি নীলাপুর সামনে পড়া যতটা সম্ভব এড়িয়ে চলেছি। পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছি, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছি। একদিন বিকেলে লাইব্রেরি থেকে বের হচ্ছি, হঠাৎ পিছন থেকে কেউ আমার ব্যাগটা টেনে ধরল। আমি ঘুরে দেখি নীলা আপু। কি ব্যাপার, কি হয়েছে তোর? কিছু না তো। মিথ্যা বলিস না, আগে তো সারাদিন আমার পিছনে ঘুরঘুর করতিস, এখন হঠাৎ এত ভদ্র হয়ে গেলি কেন? সবসময় একই রকম থাকা যায় না, আর তাছাড়া তোমার তো এখন বডিগার্ড আছে, আমার দরকার কি? নীলা বুঝে গেল
আমি কাকে ইঙ্গিত করছি? ও মাহিনের কথা বলছিস? আমি কিছু বলি নাই। তুই এখনো আগের মতোই পাগল আছিস। পাগল তো ছিলামই। আমার জন্য? আমি কিছু বললাম না। কিছুক্ষণ দুজনেই চুপ। হঠাৎ নীলা বলল, তুই কি কষ্ট পাচ্ছিস? আমি কেন কষ্ট পাবো? কারণ তুই আমাকে এড়িয়ে চলছিস। তুই কি বলছিস? তুই ভাবছিস আমি মাহিনের সাথে রিলেশনে আছি? সবাই তো তাই বলছে। সবাই যা বলে সব সত্যি হয়? তাহলে? নীলা একটু কাছে এসে নিচু গলায় বলল, মাহিন আমার ডিপার্টমেন্টের সিনিয়র, একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি আমরা, তাই একসাথে দেখা যায়। আর তুই ভেবেছিস আমি রিলেশনে জড়িয়ে গেছি? আমার বুকের ভেতরটা যেন হঠাৎ করে হালকা হয়ে গেল, কিন্তু সেটা মুখে প্রকাশ করলাম না। আমি কি ভাবছি সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ, কারণ তুই আমার খুব কাছের মানুষ। আমি একটু মজা করে বললাম, শুধু কাছের? আমি তো ভাবছিলাম ভবিষ্যতে জামাই। নীলা চোখ বড় বড় করে তাকালো। আবার শুরু করলি? অভ্যাস তো, ছাড়তে পারি না। নীলা একটু হাসল। অনেকদিন পর তার হাসিটা দেখলাম। যদি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড থাকতো তখন কি করতিস? আমি একটু চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম, কিছু না। কিছু না মানে? দূর থেকে দোয়া করতাম যেন সে তোমাকে ভালো রাখে। নীলা আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার চোখে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি। তুই সত্যিই পাগল জয়। কিন্তু একটা কথা জানিস? কি? ছোটবেলায় যখন তুই আমাকে প্রপোজ করেছিলি তখন খুব রাগ হয়েছিল, কিন্তু পরে ভাবতাম এই ছেলেটা এত সাহস পায় কোথায়। ভালোবাসা মানুষকে সাহসী করে দেয়। তুই ভালোবাসাও বুঝিস? আমি কিছু বললাম না। তুই কি এখনো আমাকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর হালকা হাসলাম। এই প্রশ্নটার উত্তর তো তুমি অনেক আগেই জানো। তাহলে একটা কথা শোন। কি? নীলা একটু কাছে এসে বলল, যদি তুই সত্যিই আমাকে বউ বানাতে চাস তাহলে শুধু জ্বালিয়ে নয়, আমাকে বুঝে ভালোবাসতে হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মানে? মানে এই যে ভবিষ্যতে যদি কেউ আমার স্বামী হয় তাকে কিন্তু খুব ধৈর্যশীল হতে হবে, কারণ আমি কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যাই। আমি হেসে বললাম, সমস্যা নেই, আমি ছোটবেলা থেকেই ট্রেনিং নিচ্ছি। নীলা হেসে ফেলল। পাগল একটা, চল ক্যান্টিনে যাই। কেন? তুই তো বলতিস আমাকে বিয়ে করলে প্রতিদিন ট্রিট দিবি, আজকে প্র্যাকটিস শুরু কর। ঠিক আছে, ভবিষ্যতের বউয়ের জন্য একটা ট্রিট তো দেওয়াই যায়। নীলা আবার সেই রাগী চোখে তাকালো, কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকানো ছিল। ক্যান্টিনে বসে আমরা দুজন গল্প করছি। আমি মাঝে মাঝে নীলা আপুকে খ্যাপাচ্ছি আর আপু রাগী চোখে তাকাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি। কি? তুমি যদি আমার বউ হও তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন সকালে নাস্তা বানাতে হবে। কি বললি তুই? আরে বললাম ভবিষ্যতের কথা ভাবছি। দাঁড়া, তোর ভবিষ্যৎ আমি আজকেই শেষ করে দিব। দেখেছ, এজন্যই বলি তুমি খুব ঝামেলার মেয়ে। ঝামেলা আমি? তুই সারা দিন আমাকে জ্বালাস আর আমি ঝামেলা? অবশ্যই, তবে সমস্যা নেই, আমি ঝামেলা সামলাতে পারি। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা করে হাসল। ঠিক তখনই ক্যান্টিনে ঢুকলো মাহিন ভাই। আমার দিকে একবার তাকিয়ে সরাসরি নীলার পাশে এসে দাঁড়ালো। হেই নীলা, এখানে বসে আছো? হ্যাঁ, একটু গল্প করছিলাম। মাহিন তখন আমার দিকে তাকালো। নীলা, আমাদের কিন্তু ওই প্রজেক্টটা আজকে শেষ করতে হবে। হ্যাঁ জানি, একটু পরে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। বলেই সে চলে গেল। মাহিন চলে যাওয়ার পর আমি নীলার দিকে তাকিয়ে বললাম, বডিগার্ড এসে গেছিল মনে হয়। নীলা ভ্রুকুচকে তাকালো। তুই খুব জেলাস হচ্ছিস তাই না? কই না তো। তোর মুখ দেখলেই বোঝা যায়। আমি একটু হাসলাম। জেলাস না, শুধু ভাবছিলাম লোকটা যদি সত্যি তোমাকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমার তো বড় ক্ষতি হয়ে যাবে। দুজনেই হেসে ফেললাম। আচ্ছা জয়, একটা কথা বলি। বলো। তুই কি সত্যি সত্যি কখনো সিরিয়াস হয়েছিস আমার ব্যাপারে? আমি সবসময় সিরিয়াস ছিলাম।
তাহলে এতদিন শুধু মজা করতিস কেন? কারণ তুমি আমাকে কখনো সিরিয়াসলি নিতে না। নীলা চুপ করে গেল, তারপর ধীরে বলল, এখন যদি সিরিয়াসলি নিই? আমি একটু অবাক হয়ে তাকালাম। কি বললে? কিছু না। ঠিক তখনই আমার ফোনে কল আসলো। আমার ক্লাসমেট তৃষা। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। জয়, তুমি কোথায়? ক্যান্টিনে আছে। আচ্ছা, আমি আসছি। ফোন কেটে গেল। নীলা কৌতূহলী চোখে তাকালো। কে ছিল? ক্লাসমেট। মেয়ে? হ্যাঁ। নীলা ঠোঁট একটু বাঁকিয়ে বলল, বাহ, বেশ তো। এখন দেখি তুইও জনপ্রিয় হয়ে গেছিস। আমি হাসলাম। কি করব বলো, ছেলেটা একটু হ্যান্ডসাম তো। নিজের ঢোল নিজেই পেটাচ্ছিস। ঠিক তখনই তৃষা এসে হাজির। হাই জয়। হাই। তৃষা তখন নীলার দিকে তাকালো। ও সরি, ডিস্টার্ব করলাম নাকি? না না। নীলা হালকা গম্ভীর মুখে বসে আছে। তৃষা বলল, জয়, নোটটা দিবে? আমি ব্যাগ থেকে নোট বের করে দিলাম। থ্যাংক ইউ। তারপর মুচকি হেসে বলল, আচ্ছা, পরে দেখা হবে। বলেই চলে গেল। তৃষা চলে যেতেই নীলা আমার দিকে তাকালো। বেশ তো। কি? ভালোই চলছে দেখি। কি চলছে? মেয়েদের সাথে গল্প। আমি মুচকি হাসলাম। তুমি কি জেলাস হচ্ছ? একদম না। সত্যি? হ্যাঁ। আমি একটু কাছে ঝুঁকে বললাম, তাহলে তোমার চোখ এত রাগী কেন? নীলা আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, জয়, একটা কথা বলবো? বলো। তুই যদি অন্য কোনো মেয়ের সাথে চলাফেরা করিস আমার কিন্তু ভালো লাগবে না। কেন? কারণ তুই শুধু আমাকে জ্বালাবি। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আমি মুচকি হেসে বললাম, তাহলে একটা কাজ করো, কি? আমাকে অফিসিয়ালি নিজের করে নাও। নীলা চোখ বড় করে তাকালো। কি? মানে সহজ কথা, আমাকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলো। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আমার মাথায় একটা চাপড় দিল। স্বপ্ন দেখ। স্বপ্ন তো দেখবই, কারণ একদিন সেই স্বপ্নটাই সত্যি হবে। নীলা উঠে দাঁড়ালো। খুব আত্মবিশ্বাস, তাই না? অবশ্যই। নীলা হালকা হেসে বলল, দেখা যাবে। বলেই চলে গেল। আমি বসে বসে তার চলে যাওয়া দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, আজ না হোক কাল না হোক একদিন এই রাগী সিনিয়র আপুই হবে আমার আদুরে বউ। সেদিনের পর থেকে নীলাপুর সাথে আমার সম্পর্কটা অদ্ভুত একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। আগের মতো ঝগড়া আছে, খুনসুটি আছে, কিন্তু তার ভেতরে যেন নতুন কিছু ঢুকে গেছে। একদিন বিকেলে ক্যাম্পাসের লেকে বসেছিলাম, হালকা বাতাস বইছে। হঠাৎ দেখি একটু দূরে নীলা আপু আর মাহিন ভাই দাঁড়িয়ে কথা বলছে। আমি খুব একটা গুরুত্ব দিলাম না, মাথা নিচু করে ফোনে তাকিয়েছিলাম। হঠাৎ একটু পরে দেখি মাহিন ভাই নীলাকে কিছু বলছে। তারপর তার হাতে একটা ছোট গিফট বক্স দেখলাম। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি উঠে চলে যেতে চাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে ডাক শুনলাম। জয়, আমি ঘুরে তাকালাম। এইদিকে আসো তো। আমি একটু অবাক হয়ে এগিয়ে গেলাম। মাহিন হালকা হেসে ফেলল। জি ভাই, বলুন। মাহিন নীলার দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। আমি নীলাকে পছন্দ করি, অনেক দিন ধরে ভাবছি তাকে প্রপোজ করব। কথাটা শুনে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল, কিন্তু আমি কিছু বললাম না। কিন্তু নীলা বলেছে আগে তোমার সাথে কথা বলতে। আমি অবাক হয়ে নীলার দিকে তাকালাম। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আমি জানতে চাই, তোমাদের মধ্যে কিছু আছে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর হালকা হাসলাম। না ভাই, আমাদের মধ্যে কিছু নেই। কথাটা বলার সময় মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ ছিঁড়ে ফেলছে। মাহিন মাথা নাড়ল। আচ্ছা। তারপর সে নীলার দিকে তাকিয়ে বলল, তাহলে নীলা, তুমি কি বলো? পুরো ক্যাম্পাসটা যেন হঠাৎ চুপ হয়ে গেল।
নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি পারবো না। কেন? নীলা একটু হাসল। কারণ আমার হৃদয়টা অনেক আগেই কেউ দখল করে ফেলেছে। কে? নীলা তখন ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। নীলা সামনে এসে দাঁড়ালো, আমার ঠিক সামনে। এই পাগলটা। আমার মাথাটা যেন কয়েক সেকেন্ড কাজ করছিল না। ছোটবেলা থেকে একটা ছেলেকে দেখি সারাক্ষণ আমার পিছনে ঘুরে বেড়ায়, আমাকে জ্বালায়, খেপায়, আর মাঝে মধ্যে বলে আমি তোমাকে ভালোবাসি। তখন খুব রাগ হতো, মনে হতো ছেলেটা একদম পাগল। কিন্তু ধীরে ধীরে বুঝলাম এই পাগলটা সত্যিই আমাকে খুব ভালোবাসে। বলেই আমার দিকে তাকালো, তারপর আমার হাতটা ধরে বলল, যখন বুঝলাম তুই আমাকে এড়িয়ে চলছিস, তখন বুঝলাম তোর থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। মাহিন ভাই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি জয়, নীলা যা বলেছে তা কি সত্যি? তুমি কি এখনো নীলাকে ভালোবাসো? আমি একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, সে ছোটবেলা থেকেই বলছি, আর আজও বলছি, আমি খুব খুব ভালোবাসি নীলাকে। নীলার চোখে হালকা পানি চলে এলো, তারপর হঠাৎ আমার শার্টের কলার ধরে বলল, শোন জয়, আজ থেকে আর আপু বলবি না। আমি অবাক হয়ে বললাম, তাহলে কি বলবো? নীলা একটু লজ্জা পেয়ে বলল, যা ইচ্ছে বল, তবে একটা কথা মনে রাখবি, কি? আজ থেকে আমি শুধু তোর। আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন হঠাৎ করে সুন্দর হয়ে গেছে। আমি ধীরে বললাম, তাহলে একটা কথা বলি। কি? ছোটবেলায় বলেছিলাম একদিন তোমাকে বউ বানাবো। নীলা চোখ ছোট করে বলল। তারপর? আমি তার হাতটা আলতো করে ধরলাম। সেই কথাটা যেন সত্যি হয়। তাহলে প্রমাণ কর কতটা ভালোবাসিস আমাকে। সময় হোক, অবশ্যই প্রমাণ করব। ভালোবাসা কখনো বয়স দেখে আসে না। কখনো সেটা শুরু হয় দুষ্টুমি দিয়ে, কখনো ঝগড়া দিয়ে, আবার কখনো আপু ডাকের আড়ালে লুকিয়ে থাকে গভীর অনুভূতি। জয় আর নীলার গল্পটাও ঠিক তেমনই। শৈশবের খুনসুটি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত এসে দাঁড়ায় এক সুন্দর ভালোবাসার সম্পর্কে, যে ভালোবাসা সময়ের সাথে হারায় না, বরং আরও গভীর হয়। আপনাদের কেমন লেগেছে আজকের এই গল্পটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সাথে শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দিন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতিতে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।